আসসালামু আলাইকুম। অনার্স তৃতীয় বর্ষের সম্মান শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদেরকে আমি পাবলিক ফাইন্যান্সটার উপর আমি দুইটা ক্লাস আরও নিয়েছিলাম, আর দুই একটা ক্লাস নিলেই এটা মোটামুটি শেষ হয়ে যাবে। তো আজকে আমি তোমাদের ফিসকাল পলিসি অ্যান্ড ডিটেলস এর সম্পর্কিত যে প্রশ্নগুলো আছে আর সরকারি এক্সপেন্ডিচার, আর এটা আমি পরের দিন আর একটা লেকচারে বলবো। আজকে তোমাদের রাজস্ব নীতি কি, বাংলাদেশ সরকার রাজস্ব নীতির উৎসসমূহ, তারপর রাজস্ব নীতির প্রধান বৈশিষ্ট্যাবলী কি কি, এরপর বাংলাদেশের রাজস্ব নীতির লক্ষ্য উদ্দেশ্যসমূহ কি কি আলোচনা করো, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন রাজস্ব নীতির ভূমিকা বা গুরুত্ব, বাংলাদেশ সরকার রাজস্ব উৎসসমূহ। এই রাজস্ব নীতিটা সম্পর্কে আজকে আমি তোমাদেরকে বলবো। আমি ফারজানা জেসমিন, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ। আশা করি আমার কলেজের শিক্ষার্থীরা এবং এসহ যারা বাইরের শিক্ষার্থীরা আছো, তোমাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, এবং করোনার এই ক্রান্তিকালীন সময় আমরা সবাই ভালো থাকবো এই আশা করি আমি আজকে আমার লেকচার শুরু করছি। তো ফিসকাল পলিসিটা কি? এটা হলো বাংলাদেশ সরকারের একটা গুরুত্বপূর্ণ একটা উন্নয়নের জন্য, একটা দেশের উন্নয়নের জন্য যে একটা নীতি, এটা আমাদের ফিসকাল পলিসিটা একটা উল্লেখযোগ্য একটা নীতি। এটা 1931 সালে এই নীতির প্রবর্তন হয়েছিল। বিভিন্ন অর্থনৈতিক লক্ষ্য অর্জনের জন্য সরকার যেসব নীতি অনুসরণ করে থাকে সেগুলির মধ্যে একটা অন্যতম একটা হলো রাজস্ব নীতি। সরকার অর্থ ব্যবস্থার সার্থকতা বহুল অংশেই নির্ভর করে এই রাজস্ব নীতির উপর। রাজস্ব নীতি বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা আনয়ন এবং তা বজায় রাখা এবং অর্থনৈতিক উন্নয়নের গতি বৃদ্ধির উদ্যোগ হিসাবে এটা কাজ করে। এই পলিসির মাধ্যমে আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধি কিভাবে বাড়ানো যায়, এই ফিসকাল পলিসির মাধ্যমে সেটা করা যায়। তো শাব্দিক অর্থে রাজস্ব নীতি যেটা হচ্ছে, রাজস্ব নীতির ইংরেজি হলো যে ফিসকাল পলিসি শব্দটি ইংরেজি শব্দ FISC, ফিক্স থেকে। এই ফিক্স শব্দটির অর্থ হলো রাজকোষ বা রাষ্ট্রীয় একটা অর্থ দপ্তর, মানে রাজার একটা কোষাগার, যেটা বলে রাজকীয় কোষাগার। তাই রাজস্ব নীতির অর্থ হলো সরকারের রাজকোষ পরিচালনার নীতি। এটা শাব্দিক অর্থে। যেমন ফিসকালটা কি আছে, FISC, ফিস থেকে। এই ফিস শব্দটির অর্থ হলো রাজকোষ, এবং এটা হলো সরকারের রাজকোষের একটা পরিচালনার একটা নীতি। এখন রাষ্ট্রীয় অর্থনৈতিক লক্ষ্য অর্জনের জন্য সরকার তার রাজস্ব নীতিটা কি, এর অনেকগুলো সংজ্ঞা আছে। আমরা কিছু প্রিফেস, ভূমিকা, ইন্ট্রোডাক্টরি এগুলো আমরা বলবো, কারণ আমরা জানি একটা জিনিস বলতে গেলে তার ডিটেল কিছু ভূমিকা, ইন্ট্রোডাক্টরি বলতে হয় সেটা। তো রাষ্ট্রীয় অর্থনৈতিক লক্ষ্য অর্জনের জন্য সরকার তার বার্ষিক আয় ব্যয় এবং ঋণ সংক্রান্ত যে নীতিমালা প্রণয়ন করে তাকে রাজস্ব নীতি বলে। কটা কথা বলছে, আয় ব্যয় ঋণ, হ্যাঁ, সংক্রান্ত যে নীতিমালা তাকে রাজস্ব নীতি বলে। আবার এভাবে বলা যায় সরকারের কর আদায়, ঋণ গ্রহণ এবং অন্য সব প্রকার সরকারি আয় ব্যয়ের ক্ষেত্রে সরকার যে নীতি গ্রহণ করে তাকেও রাজস্ব নীতি বলা যায়। বিভিন্ন অর্থনীতিবিদগণ রাজস্ব নীতির দার্শনিকগণ বিভিন্নভাবে সংজ্ঞা প্রদান করছে। তার মধ্যে অর্থনীতিবিদগণ অধ্যাপক টেইলর বলছিলেন, রাষ্ট্রের অর্থনৈতিক লক্ষ্য অর্জনের জন্য রাষ্ট্রীয় অর্থ দপ্তর যে নীতি নির্ধারণ ও পরিচালনা করে তাকে রাজস্ব নীতি বলে। সামগ্রিকভাবে এটাকে রাজস্ব নীতি বলে। রাষ্ট্র অর্থ দপ্তর যে নীতিটা প্রণয়ন করবে সেটাই হলো রাজস্ব নীতি। অধ্যাপক হিক্সের ভাষায়, যে নীতি বা কর্মসূচি অনুসরণ করে রাষ্ট্র আয় ব্যবস্থার মাধ্যমে জাতীয় আয়, উৎপাদন ও কর্মসংস্থানের উপর অবাঞ্ছিত প্রভাব এড়িয়ে চলার চেষ্টা করে তাকেও রাজস্ব নীতি বলে। এটা তো অবাঞ্ছিত, যেটা বলছে অধ্যাপক হিক্স। অধ্যাপক WH ডিডহাম বলেন, সরকারের কোনো সময় কোন প্রকার রাজস্ব কিভাবে সংগ্রহ করবে এবং কিভাবে তা ব্যয় করবে তা নিয়েও রাজস্ব নীতি আলোচনা করে। অধ্যাপক আর্থার স্মিথের মতে, যে নীতির অধীনে সরকারের জাতীয় আয়, উৎপাদন ও নিয়োগের উপর অনাকাঙ্ক্ষিত প্রভাব এড়িয়ে কাঙ্ক্ষিত ফলাফল সৃষ্টির লক্ষ্যে তার কর্মসূচি ব্যবহার করে তাকে রাজস্ব নীতি বলে। তো আমরা এই যে দেখো বিভিন্ন দার্শনিকদের কথাগুলো বললাম, তারপর শাব্দিক অর্থে কি বললাম, এই জিনিসগুলো আমরা এভাবে বলতে পারি। তো এইগুলো বলতে পারলে আমরা ইনফ্যাক্ট টোটালি আমরা বলতে পারি কি, অর্থনৈতিক স্থিতিশীলতা ও সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে সরকারি আয় ব্যয় ও ঋণ সংক্রান্ত বিভিন্ন নীতিমালাগুলোকেই সরকারের রাজস্ব নীতি বলা হয়ে থাকে। এখন রাজস্ব নীতির তো এটা গেল। রাজস্ব নীতির বিভিন্ন রকমের পন্থা আছে, যে ভেরিয়াস ওয়েস অফ পন্থা। এখন এটার মধ্যে একটা হলো, কারণ সরকার রাজস্ব নীতি প্রয়োগ করে নিম্নের উপায় বা কি মাধ্যমে করে। 1 নম্বর, মূল্য নির্ধারণ। সাধারণত মূল্য স্তর স্থিতিশীল রাখার জন্য সরকার মূল্য নির্ধারণ করে থাকে। সরকার এমনভাবে দ্রব্যমূল্য নির্ধারণ করে যাতে ক্রেতা ও বিক্রেতা উভয়ের ক্ষতির সম্মুখীন না হয়।
তাই কোনো সময় সরকার উচ্চমূল্য দ্রব্য সামগ্রী ক্রয় করে ক্রেতাদের নিকট, আবার দেখো যেমন তোমরা মূল্যে সরকার টিসিবি ন্যায্য মূল্যে পেঁয়াজ, আলু, বিভিন্ন রকমের জিনিস আবার সরবরাহ করে থাকে, আবার সেগুলো ন্যায্য মূল্যে বিক্রি করে থাকে। এই যে মূল্য নির্ধারণ থাকে, উচ্চ মূল্যটা নির্ধারণ করে দেওয়া। তারপর কর নীতির পরিবর্তন, বাণিজ্য চক্রের কুফল থেকে অর্থনীতিকে রক্ষা করার জন্য সরকার কর নীতির প্রবর্তন করে থাকে। মন্দার সময় উৎপাদন ও মূল্যস্তর উভয় অত্যাধিক হ্রাস পায়, তাই মন্দার সময় সরকার করের হ্রাস করে এবং সরকার ঋণ পরিশোধ করে। আবার পক্ষান্তরে সমৃদ্ধির সময় উৎপাদন ও মূল্যস্তর উভয়ই অত্যাধিক বৃদ্ধি পায়। এ সময় সরকার করের হার বৃদ্ধি করে এবং প্রয়োজন বোধে জনগণের নিকট থেকে ঋণ সংগ্রহ করে থাকে। তারপর সরকারি কর্মসূচি, আধুনিক কল্যাণমূলক রাষ্ট্রগুলোতে সরকারি কর্মসূচির আয়তন ও পরিবর্তন বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন সরকারি কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন আবার অর্থনৈতিক গতি প্রকৃতির উপর নির্ভর করে, তাই সরকারি ব্যয় বৃদ্ধির দরুন অর্থনৈতিক কার্যাবলী ও কর্মসংস্থান যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পায়। তারপর বাজেট নীতির পরিবর্তন, দেশে বাণিজ্য চক্র নির্ধারণের জন্য জাতীয় বাজেট নীতিরও পরিবর্তন করা হয়। সমৃদ্ধির সময় দেশে যখন লোকের ক্রয় ক্ষমতা অধিক হয়ে পড়ে এবং মুদ্রাস্ফীতি জটিল আকার ধারণ করে, তখন সরকার বাজেটকে ঘাটতি করে, ফলে সরকারি আয় অপেক্ষা ব্যয় বেশি হয়। এভাবে সরকার বাজেট নীতির পরিবর্তন দ্বারা আয় ব্যয়ের পরিমাণ হ্রাসবৃদ্ধি ঘটিয়ে বাণিজ্য চক্র প্রতিরোধ করা যায়। এখন রাজস্ব নীতির মেন ক্যারেক্টারিস্টিকগুলো কি কি দেখো। অর্থনৈতিক উন্নয়নের একটা গুরুত্বপূর্ণ দিক হলো রাজস্ব নীতি। আগেই বলছি, রাজস্ব নীতি বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা আনয়ন ও তা বজায় রাখা এবং অর্থনৈতিক উন্নয়ন গতিবৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়। রাজস্ব নীতির জন্য যে জিনিসগুলো করা হয় সেটা দেখো, বিভিন্ন রকমের কিভাবে রাজস্ব নীতির আয় বৃদ্ধি করা যায়। বাংলাদেশের প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি আছে। 1 নম্বর দেখো, পরোক্ষ করের প্রাধান্য। বাংলাদেশের কর কাঠামোতে পরোক্ষ করের অবদান অনেক বেশি, তাই পরোক্ষ করের উপর নির্ভরশীলতা বাংলাদেশ রাজস্ব নীতির অন্যতম উদ্দেশ্য। 2009-10 অর্থ বছরে বাজেটে পরোক্ষ করের অবদান ছিল শতকরা 76 ভাগ, এই প্রত্যক্ষ করের অবদান ছিল শতকরা 24 ভাগ। এরপর সুতরাং বাংলাদেশের রাজস্ব নীতি পরোক্ষ করের উপর অনেকটা পরোক্ষ কর নির্ভর। উন্নয়নমূলক খাতের প্রাধান্য বাংলাদেশের ন্যায় উন্নয়নশীল দেশের রাজস্ব নীতির অন্যতম বৈশিষ্ট্য। বাংলাদেশের রাজস্ব নীতি প্রণয়নে সাধারণত উন্নয়নমূলক খাতকে অগ্রাধিকার দেওয়া হয়, কারণ উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের জন্য সরকারের প্রচুর অর্থের দরকার। কৃষির উন্নয়ন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ, কৃষি বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি হয়। এদেশের অর্থনৈতিক উন্নয়নের অনেকটাই কৃষির উপর নির্ভরশীল, তাই বাংলাদেশ উন্নয়নশীল দেশের রাজস্ব নীতির একটা অন্যতম উপায় হলো কৃষির উন্নয়ন করা। অধোগতিশীল অর্থনীতি, বাংলাদেশ সরকার রাজস্ব নীতির অন্যতম বৈশিষ্ট্য হলো অধোগতিশীল কর কাঠামো। এদেশের রাজস্ব নীতিতে প্রত্যক্ষ করের অবদান কম, জাতীয় বাজেটে প্রত্যক্ষ করের অবদান অপর্যাপ্ত, আর প্রত্যক্ষ করের অবদানের কারণে এর কাঠামোটা হলো অনেকটা অধোগতিশীল। তারপর সম্পদ বন্টনে প্রতিকূলতা, এটাও রাজস্ব নীতির একটা বৈশিষ্ট্য। সম্পদ বন্টনে বাংলাদেশ সরকার রাজস্ব নীতির অন্যতম কার্যাবলী, আর সম্পদ বন্টনে প্রত্যক্ষ করের বিরূপ প্রভাব পড়ে না, কিন্তু এদেশে প্রত্যক্ষ করের পরিমাণ অল্প, পরোক্ষ করের অবদানই বেশি। পরোক্ষ করের ফলে সম্পদের উপর প্রতিকূল প্রভাব পড়ে, তাই বলা যায় বাংলাদেশের সরকার রাজস্ব নীতির একটা বৈশিষ্ট্য হলো সম্পদ বন্টনে প্রতিকূলতা। ঋণ নির্ভরশীলতা, বাংলাদেশ সরকার বাজেটের একটা বিরাট অংশ আসে ঋণ থেকে, তাই এদেশের রাজস্ব নীতির একটা বড় বিশেষ বৈশিষ্ট্য হলো ঋণ নির্ভরশীলতা। সরকার তার বাজেট প্রণয়নের লক্ষ্যে আভ্যন্তরীণ ও বিদেশ থেকে প্রচুর ঋণ সংগ্রহ করে। জিডিপির স্বল্পতা বাংলাদেশ সরকারের রাজস্ব নীতির একটা বিশেষ দিক। বাংলাদেশের মোট জাতীয় উৎপাদনের পরিমাণ কম, আর উৎপাদনের পরিমাণ কম বিধায় প্রবৃদ্ধির হারও কম। 2009-10 অর্থ বছরে এদেশে জিডিপির অনুপাত শতকরা 10 ভাগেরও কম, অথচ প্রতিবেশী রাষ্ট্র ভারতের জিডিপির অনুপাত শতকরা 16.2 ভাগ ছিল। প্রতিরক্ষা ব্যয় বাংলাদেশ সরকার রাজস্ব নীতির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। প্রতিরক্ষা ব্যয়ের অন্যতম কারণ হলো বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা। সুতরাং বন্টনে বৈষম্যবোধ রাজনীতি প্রতিরক্ষা ব্যয়টা অনেক সরকার রাজস্ব নীতির একটা বিরাট একটা অংশ এখানে খরচ হয়ে যায়। বন্টন বৈষম্য রোধ, বাংলাদেশে ধনী গরিবদের মধ্যে আয় বৈষম্য বিদ্যমান, তাই এদেশের রাজস্ব নীতির অন্যতম বৈশিষ্ট্য হলো বন্টন ব্যবস্থাকে বিশ্লেষণ করে সমতা রোধের বিধান করা। কিন্তু বাংলাদেশের প্রতিরক্ষা খাত তেমনভাবে শক্তিশালী নয়, তাই বাংলাদেশের খাতে অনেক ব্যয় করে। তারপর জনপ্রশাসন খাত,
জনপ্রশাসন খাত বাংলাদেশ সরকার রাজস্ব নীতির একটি বিশেষ দিক। জনপ্রশাসন হলো বাংলাদেশ সরকারের একটি অনুৎপাদনশীল খাত। এদেশের রাজস্ব নীতিতে জনপ্রশাসন খাতে ব্যয়ের প্রবণতা লক্ষ্য করা যায়। এগুলো আমি রাজস্ব নীতির লক্ষ্য বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য। এখন এর লক্ষ্য উদ্দেশ্যটা কি, অর্থনৈতিক উদ্দেশ্যটা কি বাংলাদেশ সরকারের? দেখো, অর্থনৈতিক উন্নয়নের একটা গুরুত্বপূর্ণ দিক হলো রাজস্ব নীতি। এই রাজস্ব নীতির প্রণয়ন করা হয়েছিল, কতগুলো উদ্দেশ্য বিদ্যমান ছিল। যেমন এক, অর্থনৈতিক উন্নয়ন। অর্থনৈতিক উন্নয়নের গতি ত্বরান্বিত করা বাংলাদেশ সরকার রাজস্ব নীতির একটা অন্যতম উদ্দেশ্য। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি স্বল্পোন্নত দেশ। এদেশে অর্থনৈতিক উন্নয়নের জন্য চেষ্টা করে বিভিন্ন কারণে এদেশে অর্থনৈতিক উন্নয়নের গতি অনেক মন্থর, এখনো স্লোত গতি সম্ভব হয় না। তাই বাংলাদেশ সরকার ভোগ ব্যয় হ্রাস করে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে রাজস্ব নীতি প্রণয়ন করে থাকে। সম্পদের সুষম বন্টন। সম্পদের সুষম বন্টন বাংলাদেশের রাজনীতির একটা লক্ষ্য উদ্দেশ্য। ধনতান্ত্রিক সমাজে সম্পদের অসম বন্টন প্রকটভাবে দেখা যায়। রাজস্ব নীতির সাহায্যে সম্পদের অসম বন্টন দূর করা যায়। তাই সম্পদের সুষম বন্টন নিশ্চিত করতে রাজস্ব নীতির প্রয়োজনীয়তা রয়েছে। আয়ের স্তর স্থিতিশীলতা রাখা। বাংলাদেশের প্রতিনিয়ত মুদ্রাস্ফীতি লক্ষ্য করা যায়। মুদ্রাস্ফীতির কারণে জনগণ প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হয়। তাই বাংলাদেশের উন্নয়নশীল দেশের রাজস্ব নীতির অন্যতম লক্ষ্য হলো আয়ের স্তর স্থিতিশীল রাখা। কারণ আয়ের স্তরের সাথে সাথে দামের স্তর স্থিতিশীল থাকলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। তারপর দামের স্তর স্থির রাখা। উৎপাদনকারী ও ভোগকারী উভয়ের স্বার্থে দামের স্তর স্থিতিশীল রাখা বাঞ্ছনীয়। বাংলাদেশ একটি স্বল্পোন্নত দেশ। এদেশে দ্রব্যের মূল্য অনেক বেশি। তাই দামের স্তর যাতে আয় বৃদ্ধি না পায় সেজন্য রাজস্ব নীতির মাধ্যমে দামের স্তর স্থিতিশীল করে রাখা হয়। বাণিজ্য চক্র রোধ। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি স্বল্পোন্নত দেশ। এদেশে বাণিজ্য চক্রের প্রভাব বিদ্যমান। এদেশের বাণিজ্য চক্র এমন অনিশ্চিতভাবে উঠানামা করে যা জাতীয় উন্নয়নকে ব্যাহত করে। তাই বাণিজ্য চক্র অপ্রত্যাশিত উঠানামা রোধ করা রাজস্ব নীতির অন্যতম উদ্দেশ্য। সম্পদের পূর্ণ ব্যবহার। বাংলাদেশ একটি 6 সম্পদের পূর্ণ ব্যবহার। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এদেশে প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদ রয়েছে, কিন্তু অধিকাংশই অব্যবহৃত। তাই সরকার এসব সম্পদের পূর্ণ ব্যবহারের জন্য রাজস্ব নীতি প্রণয়ন করছে। কর্মসংস্থান সৃষ্টি। বেকারত্ব বাংলাদেশের একটা জানি প্রধান সমস্যা। কর্মসংস্থান তুলনায় এদেশে জনসংখ্যা অধিক। এদেশের অনেক কর্মক্ষম লোক বেকার জীবনযাপন করে। তাই রাজস্ব নীতির উদ্দেশ্য হলো সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে জনগণের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। কাম্য উন্নয়ন। কাম্য উন্নয়নও বাংলাদেশ সরকার রাজস্ব নীতির একটা অন্যতম উদ্দেশ্য। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের গতি অত্যন্ত মন্থর, যা অর্থনৈতিক উন্নয়নের জন্য সহায়ক নয়। সুতরাং এটি কাম্যও নয়। কাম্য উন্নয়ন বাংলাদেশের উন্নয়নশীল দেশের একটা উল্লেখযোগ্য লক্ষ্য। আমদানি রপ্তানি ব্যবধান হ্রাস। আমদানি রপ্তানি ব্যবধান হ্রাস করার জন্য বাংলাদেশ সরকার রাজস্ব নীতি প্রণয়ন করে। সরকার আমদানি রপ্তানি ব্যবধান কমানোর লক্ষ্যে বিদেশি আমদানি পণ্যের উপর অধিক হারে কর আরোপ এবং রপ্তানি পণ্যের কর শিথিল নীতি প্রয়োগ করছে। বিনিয়োগে উৎস। বাংলাদেশ জনগণের মূলধন অনেকটা কম। স্বল্প মূলধনের কারণে এদেশের জনগণ উৎপাদনে যথার্থ পরিমাণ মূলধন বিনিয়োগ করতে পারছে না, ফলে উৎপাদন কম হয়। তাই বাংলাদেশের উন্নয়নশীল দেশে রাজস্ব নীতির অন্যতম লক্ষ্য বিনিয়োগ বৃদ্ধি করা। তারপর উৎপাদনের যথার্থ ব্যবহার। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এদেশে উৎপাদনের উপকরণ সমূহ অনেকটা সীমিত। তাই বাংলাদেশ সরকার রাজস্ব নীতির একটা বিশেষ উদ্দেশ্য হলো উৎপাদনের যে সীমিত উপকরণ আছে তার যথাযথ ব্যবহার নিশ্চিত করা। এগুলো আমরা বলতে পারি। পরিশেষে আমরা এটা বলতে পারি বাংলাদেশের উন্নয়নশীল দেশে রাজস্ব নীতির বহুবিধ উদ্দেশ্য সাধনের জন্য প্রণয়ন করা হয়ে থাকে। একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন রাজস্ব নীতির সফল বাস্তবায়নের উপরে নির্ভর করে। তো বস্তুত রাজস্ব নীতির এসব লক্ষ্য উদ্দেশ্য ব্যাহত হলে বাংলাদেশের জাতীয় উন্নয়ন স্থবির হয়ে পড়বে। তো এই জিনিসগুলো দেখো, আমরা এখন রাজস্ব নীতির উদ্দেশ্য, বৈশিষ্ট্য এবং লক্ষ্য সমূহ কি এটা দেখলাম। এরপর বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের রাজস্ব নীতি। ইম্পর্টেন্স অফ ফিসকাল পলিসি টু ইকোনমিক ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের রাজস্ব নীতির ইম্পর্টেন্সটা কি? যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের রাজস্ব নীতির ভূমিকা অতুলনীয়। তাই রাষ্ট্রীয় ব্যবস্থা এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। রাজস্ব নীতির সুষ্ঠু প্রয়োগ ও বাস্তবায়ন করা গেলে দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা অর্জন এবং তা বজায় রাখা সম্ভব, এবং অর্থনৈতিক উন্নয়নের গতিকেও ত্বরান্বিত করা সম্ভব হয়। এটা 1931 সালে রাজস্ব নীতি প্রবর্তনের বর্তমানে বিশ্বের প্রায় সকল রাষ্ট্র ব্যবস্থা এই নীতি বিদ্যমান আছে। উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের রাজস্ব নীতির গুরুত্বটা কি? যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে রাজস্ব নীতির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিম্নে এগুলো আমরা আলোচনা করতে পারি। মূলধন গঠন। বাংলাদেশ একটি অনুন্নত দেশ। এদেশের অধিকাংশ লোকই অত্যন্ত দরিদ্র। তাদের মাথাপিছু আয় অত্যন্ত কম, যা জনগণের মূলধন গঠনের একটা প্রধান বাধা। তাই তাদের মূলধন গঠনের হার হতাশাব্যঞ্জক। সরকারি অর্থব্যবস্থা জাতীয় সঞ্চয়কে প্রভাবিত করে। তাই রাজস্ব আয় বৃদ্ধির মাধ্যমে মূলধন গঠনে রাজস্ব নীতির ভূমিকা অপরিসীম।
তারপরে আগেও বলছি অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন। বাংলাদেশের অর্থনীতি অনেকাংশেই বৈদেশিক সাহায্য ঋণের উপর নির্ভরশীল, ফলে এদেশের অর্থনীতি অনেকটা অস্থিতিশীল এবং অর্থনৈতিক উন্নয়নের গতি অত্যন্ত মন্থর। এছাড়া বাণিজ্য চক্র জনিত সমৃদ্ধির সময় চাহিদা বৃদ্ধির ফলে মুদ্রাস্ফীতি দেখা দেয়, ফলে অর্থনৈতিক অস্থিতিশীলতা দেখা দেয়। এরূপ অবস্থায় রাজস্ব নীতির মাধ্যমে অর্থনৈতিক স্থিতিশীলতা আনা সম্ভব। রাজস্ব নীতি খুব অল্প সময়ের মধ্যে আমদানি ও রপ্তানি শুল্কের পরিবর্তন ঘটাতে সক্ষম। এছাড়া এই নীতির মাধ্যমে করের পরিমাণ বৃদ্ধি করে মুদ্রাস্ফীতি রোধ করা সম্ভব। বৈদেশিক বিনিয়োগ উৎসাহে প্রদান। এদেশের জনগণের মাথাপিছু আয় অত্যন্ত কম, ফলে তারা দেশীয় উৎপাদনে অংশগ্রহণ করতে পারে না। তাই সরকারকে বৈদেশিক মূলধনের ব্যাপারে আগ্রহী হতে হচ্ছে, আর এক্ষেত্রে রাজস্ব নীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সরকার বৈদেশিক বিনিয়োগকে আকৃষ্ট করার জন্য বিভিন্ন ক্ষেত্রে কর মৌখিক করতে পারে, তবে শুধু বৈদেশিক মূলধনকে এ ধরনের সুযোগ দেওয়া অনেক সময় উচিত নয়। বেসরকারি বিনিয়োগকে উৎসাহিতকরণ, এটাও একটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। বা এদেশের বাংলাদেশ উন্নয়নশীল দেশ, এদেশের অধিকাংশ জনগণই দরিদ্র, ফলে এখানে বেসরকারি বিনিয়োগের পরিমাণ অত্যন্ত কম, কিন্তু এদেশে রয়েছে বেসরকারিভাবে বিনিয়োগের বহু সম্ভাবনাময় খাত। তাই সরকারের উচিত রাজস্ব নীতি সুষ্ঠু প্রয়োগ ঘটিয়ে কর মৌকুব করা, ভর্তুকি প্রদান এবং উন্নয়ন রিপোর্ট প্রদান করে বেসরকারি বিনিয়োগে জনগণকে উৎসাহ প্রদান করা। এতে অর্থনৈতিক গতি ত্বরান্বিত হবে। তারপর জিডিপি বৃদ্ধি। বাংলাদেশের অধিকাংশ লোকই দরিদ্র, ফলে এদেশের অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্তের পাশাপাশি এদেশে জাতীয় প্রবৃদ্ধির হারও অনেক কম, অথচ যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে জিডিপির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশে এখনও বার্ষিক জিডিপি অনেক কম, শতকরা 10-এর কম। তাই উন্নত ও সুষ্ঠু রাজস্ব নীতি জিডিপির হার ভিত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা পারে। যেমন মালয়েশিয়া উন্নত রাজস্ব নীতি প্রয়োগ করে তাদের জিডিপি শতকরা 23-25 উন্নীতকরণে সক্ষম হয়েছে। কর্মসংস্থানের সৃষ্টির মাধ্যমে এটা উন্নত করা যায়, গুরুত্ব আছে। বাংলাদেশ একটি ক্ষুদ্র আয়তন বিশিষ্ট দেশ, কিন্তু এদেশে রয়েছে অনেক বিশাল জনসমষ্টি। তাই এদেশে কর্মসংস্থানের যথেষ্ট অভাব রয়েছে। বর্তমানে মোট কর্মক্ষম প্রায় 25-30 বেকার জীবনযাপন করছে। উন্নত রাজস্ব নীতির মাধ্যমে বিনিয়োগ উৎপাদন বৃদ্ধি সম্ভব, আর এর ফলে কর্মসংস্থান বৃদ্ধি পাবে। কাম্য ভোগাস্তর অর্জন করা। ভোগাস্তর অর্জন করা রাজস্ব নীতির একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য। সরকার রাজস্ব নীতির মাধ্যমে ভোগ্য সামগ্রীর উপর কর বৃদ্ধি করে ভোগের পরিমাণ হ্রাস করে, অন্যদিকে কর হ্রাস করে ভোগের পরিমাণ বৃদ্ধি করে কাম্য ভোগাস্তর অর্জন করতে পারে। তারপর অর্থনৈতিক উন্নয়ন। বাংলাদেশ দ্রুত অর্থনৈতিক উন্নয়ন রাজস্ব নীতির ভূমিকা গুরুত্বপূর্ণ। এদেশে প্রচুর প্রাকৃতিক ও খনিজ সম্পদ যেমন তেল, গ্যাস, কয়লা, চুনাপাথর ইত্যাদি অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। সরকার মূলধনের অভাবে এগুলো যথাযথ প্রয়োগ বা ব্যবহার করতে পারছে না। তাই সরকারকে সুষ্ঠু রাজস্ব নীতি প্রণয়নের মাধ্যমে প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে, তাইলে দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা। বাংলাদেশের ন্যায় উন্নয়নশীল দেশসমূহে প্রায়শই মুদ্রাস্ফীতি ঘটছে। এদেশে কোনো না কোনো বছরে 2-3বারের বেশি মুদ্রাস্ফীতি, যা অর্থনীতিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। সে সুষ্ঠু রাজস্ব নীতি প্রয়োগের মাধ্যমে মুদ্রাস্ফীতি রোধ করা যেতে পারে। আয় ও সম্পদের সুষম বন্টন। দেখো এখানে আয় ও সম্পদের সুষ্ঠু ব্যবহারের উপর জনগণের সার্বিক কল্যাণ নির্ভরশীল। তাই এদেশে সরকারের সমাজে আয় ও সম্পদের সুষম বন্টন নিশ্চিত করতে হবে, আর এ লক্ষ্যে সরকারকে কি করতে হবে? রাজস্ব নীতি প্রণয়ন করে, একটি উন্নত রাজস্ব নীতি প্রণয়ন করে, যার ফলে ধনীদের নিকট থেকে প্রগতিশীল প্রক্রিয়ায় কর আদায় এবং উক্ত কর দেশের গরিব জনগণকে হস্তান্তর করে, যেমন অবসর ভাতা, বেকার ভাতা, বয়স্ক ভাতা, এভাবে করে আবার বিভিন্নভাবে দিয়ে সরকার এগুলা বৈষম্যটা রোধ করবে। তারপরে হলো বাণিজ্য চক্র, যেটা বলছিলাম, বাণিজ্য চক্র প্রতিরোধ করে অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনে রাজস্ব নীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থনৈতিক সমৃদ্ধির উপর উদ্ধৃত বাজেটের দ্বারা সরকারি ব্যয় হ্রাস এবং অর্থনৈতিক মন্দার সময় ঘাটতি বাজেটের মাধ্যমে বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি করে সরকার বাণিজ্য চক্র প্রতিরোধ করতে পারে। এছাড়া সরকার এ সময় পূর্ত কর্মসূচি হস্তান্তর ব্যয়ের মাধ্যমে জনগণের কর্মসংস্থান, ক্রয় ক্ষমতা, ভোগ বৃদ্ধি করতে পারে। এভাবে বাণিজ্য চক্র প্রতিরোধ করে অর্থনৈতিক স্থিতিশীলতা আনয়ন করা সম্ভব। তো এইগুলো আমরা দেখছি অর্থনৈতিক উন্নয়ন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তারপর আর্থসামাজিক অবকাঠামো উন্নয়ন। বাংলাদেশ একটি অনুন্নত, দেশের আর্থসামাজিক অবকাঠামো অত্যন্ত দুর্বল। বাংলাদেশের আর্থসামাজিক অবকাঠামো বলতে শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন, যোগাযোগ, বিদ্যুৎ, পানি সরবরাহ এগুলো ব্যবস্থা অত্যন্ত দুর্বল, ফলে এদেশের অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত হচ্ছে। তাই রাজস্ব নীতি প্রয়োগের মাধ্যমে এসব খাতের উন্নয়ন করা গেলে এদেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হবে। রপ্তানি বৃদ্ধি। এদেশের জনগণের মাথাপিছু আয় কম বলে মূলধন গঠনের হার অত্যন্ত কম, ফলে এদেশ রপ্তানিমুখী শিল্পের বিকাশ সাধিত হয়নি। দেশে বৃহৎ শিল্প প্রতিষ্ঠান সংখ্যা অত্যন্ত কম। রাজস্ব নীতির মাধ্যমে এদেশের রপ্তানিমুখী বৃহৎ শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব হলে রপ্তানি বৃদ্ধি পাবে, আর রপ্তানি বৃদ্ধি পেলে বৈদেশিক মুদ্রা এর পরিমাণও বেড়ে যাবে। তো এগুলো আমরা বলতে পারি যে এই বিষয়গুলো একটি দেশের সুষ্ঠু সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে রাজস্ব নীতির ভূমিকা অপরিসীম। যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে রাজস্ব নীতির সুষ্ঠু প্রয়োগ ও সফল বাস্তবায়নের উপর অনেকাংশে নির্ভরশীল। বাংলাদেশ তাই তথা সকল উন্নয়নশীল রাষ্ট্র অর্থনৈতিক উন্নয়নের গতিকে ত্বরান্বিত
প্রতিবন্ধকরণ এবং সমাজে আয় ও বন্টন বৈষম্য হ্রাসকরণে রাজস্ব নীতির অবদান প্রয়োগ আবশ্যক। তো বাংলাদেশের রাজস্ব নীতির এই যে জিনিসগুলো গুরুত্বগুলো এগুলো তোমরা এভাবে বলতে পারে। প্রতিবন্ধকতাগুলো কি আছে? অবস্ট্রাকলস অফ ফিসকাল পলিসি টু ডেভেলপমেন্ট, এগুলো আছে। রাজস্ব প্রশাসনের অভাব আছে। তারপর যেটা আগে বলছিলাম, বাংলাদেশের উন্নয়ন দেশের রাজস্ব নীতির সমস্যা হলো রাজস্ব প্রশাসনের অভাব। বাংলাদেশ রাজস্ব ব্যবস্থা অনেক আগে চালু হলেও এখানে স্বতন্ত্র কোনো রাজস্ব প্রশাসন তৈরি হয় না। সরকারি রাজস্ব নীতির প্রয়োগ ও সফল বাস্তবায়নের জন্য প্রয়োজন একটি স্বতন্ত্র দক্ষ রাজস্ব প্রশাসন, যা রাজস্ব ভিত্তিক গুরুত্বপূর্ণ একটা স্বতন্ত্র একটা প্রশাসন ব্যবস্থা দরকার, এটাই বলছে। এটা অনেক একটা প্রতিবন্ধকতা আছে। মুদ্রাস্ফীতি, বিশ্বের অনুন্নত উন্নয়নশীল দেশে মুদ্রাস্ফীতির একটা প্রধান সমস্যা। বাংলাদেশ প্রতি বছরই বলছিলাম 3-4 মানি ইনফ্লামেশন হয় মুদ্রাস্ফীতি করে, যা রাজস্ব নীতির জন্য অনেকই ক্ষতিকারক। মুদ্রাস্ফীতি প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে সরকার করের হার এবং অতিরিক্ত বৃদ্ধি করে, যা রাজস্ব নীতির সফল বাস্তবায়নের পথে বাধা হয়ে দাঁড়ায়। তারপর বাণিজ্য চক্রের প্রভাব রোধ করতে হবে, যেটা আগেই বলছি। বেকারত্ব, বাংলাদেশে উন্নয়নশীল দেশের প্রধান সমস্যা হল জনসংখ্যা, আগেই বলছি। জনসংখ্যা বৃদ্ধি হলে বেকারত্বের আর দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রায় এখন অনেক লোকই, প্রায় বলতে গেলে 50% মানুষই এখন কর্মক্ষম মানুষ। এই বেকারত্বের প্রভাব রাজস্ব নীতিকে অনেকটা সংকুচিত করে তুলছে। ভর্তুকি, বাংলাদেশ সরকারকে তার সংগৃহীত রাজস্বের একটা বিরাট অংশ ভর্তুকি হিসেবে প্রতি বছর ব্যয় করতে হচ্ছে। এই ভর্তুকির ফলে যে সুফল পাওয়া তা বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক প্রতিবন্ধকতার ফলে সম্ভব হচ্ছে না। তারপর উৎপাদন হ্রাস, উন্নয়নশীল দেশ সময় রাজস্ব নীতির অনেক সময় উৎপাদন হ্রাস করে, যেমন সরকারের মুদ্রাস্ফীতি প্রতিরোধ করে বা অতিরিক্তভাবে কর হার বাড়িয়ে দেয়। কর জনগণের সঞ্চয় মূলধন গঠনে ব্যাঘাত ঘটায়, ফলে পরবর্তীতে উৎপাদন খাতে বিনিয়োগ ব্যয় হ্রাস পায়। এরপর হল রাজনৈতিক প্রভাব। উন্নয়নশীল দেশে অস্থিতিশীল রাজনৈতিক ব্যবস্থা বিরাজ করে। এদেশের রাজস্ব নীতির প্রয়োগ ও বাস্তবায়নে দলীয় প্রভাব কাজ করে, ফলে কর আদায়, দুর্নীতি ও বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হয়, যা রাজস্ব আদায় ব্যাহত করে। তারপর হলো বেসরকারি খাত সংকোচন। বাংলাদেশ প্রায় উন্নয়নশীল দেশে দেশের বিভিন্ন শিল্প কারখানা এবং বিভিন্ন উৎপাদনশীল প্রতিষ্ঠানকে রাষ্ট্রায়ত্ত মালিকানায় আনা হয়, ফলে বেসরকারি খাতসমূহ অনেক সময় সংকুচিত হয়ে পড়ে, যা রাজস্ব নীতির জন্য অত্যন্ত ক্ষতিকর। সঠিকভাবে প্রণয়ন ও বাস্তবায়নের অভাব আছে। রাজস্ব নীতি সুষ্ঠু প্রয়োগ ও সফল বাস্তবায়নের জন্য চাই উপযুক্ত সময়, ক্ষেত্র এবং পরিবেশ। কিন্তু রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক নানা কারণে আমাদের দেশে এখন সঠিকভাবে রাজস্ব নীতির প্রয়োগ ও বাস্তবায়ন সম্ভব হয়নি, ফলে অর্থনৈতিকভাবে আমরা অনেক পিছনে পড়ে আছি। এরপর দুর্নীতি তো একটা আছেই। বিশ্বে প্রায় সব উন্নত জেলে ব্যাপক দুর্নীতি বিদ্যমান। বিশেষ করে বাংলাদেশের দুর্নীতিতে বারবার শীর্ষস্থান অধিকার করেছে। বর্তমান দুর্নীতি এদেশের একটা প্রধান সমস্যা হিসেবে পরিণত হয়েছে। রাজস্ব নীতির সাথে জড়িত সব কর্মকর্তা কর্মচারী অসৎ ও দুর্নীতিপূর্ণ হয়, রাজস্ব নীতি প্রয়োগ ও বাস্তবায়নে ব্যাপক সমস্যা দেখা দিচ্ছে। এটা তাই দুর্নীতি রাজস্ব নীতির পথে একটা বড় প্রতিবন্ধকতা। এগুলো আমরা বলতে পারি। বাংলাদেশ সরকারের রাজস্ব নীতির আসলে দেখো কতগুলো দোষ। যে কোনো দেশের সামগ্রিক উন্নয়নে রাজস্ব নীতির ভূমিকা অপরিসীম। যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়ন ও রাজস্ব নীতির সুষ্ঠু প্রয়োগ ও সফল বাস্তবায়নের উপর এটার অর্থনীতি অনেকাংশে নির্ভর। কিন্তু বাংলাদেশের সব উন্নয়নশীল দেশের রাজস্ব নীতির সুষ্ঠু প্রয়োগ ও বাস্তবায়নে রয়েছে অনেক সমস্যা। রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন কারণে এখানে এখনো সুষ্ঠু রাজস্ব নীতির প্রয়োগ সম্ভব হয় না, ফলে দেশের অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। তাই এই দেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করার লক্ষ্যের জন্য সুষ্ঠু রাজস্ব নীতির প্রয়োগ ও বাস্তবায়নের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করা উচিত। তো এইগুলা আমাদের যে অবস্ট্রাকেলগুলো বাংলাদেশের রাজস্ব দেখো প্রতিবন্ধকতাগুলো কি কি আছে, অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলছিলাম, যেটার মধ্যে দুর্নীতি ছিল, রাজস্ব প্রশাসনের অভাব ছিল, মুদ্রাস্ফীতি, বাণিজ্য চক্রের প্রভাব, বেকারত্ব, ভর্তুকি, উৎপাদন হ্রাস, রাজনৈতিক প্রভাব ছিল, বেসরকারি খাতকে সংকুচিতকরণ। এই কারণগুলো অনেক বাধা প্রতিবন্ধকতা হিসাবে কাজ করছে। এখন আমরা দেখব বাংলাদেশ সরকারের রাজস্ব আয়ের সোর্সগুলো কি, উৎসসমূহ কি কি। দেখো, আধুনিক জনকল্যাণমূলক যে কোনো দেশের সরকার জনগণকে সার্বিক উন্নতি ও কল্যাণের জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হয়। এই ব্যয় নির্বাহের জন্য সরকারকে আয়ের পরিমাণও বৃদ্ধি করতে হয়। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, তাই এই দেশের সরকারি রাজস্ব সংগ্রহ ব্যয় নির্বাহে অনেক যত্নশীল হতে হবে। সরকারের অর্থ অভ্যন্তরীণ ও বৈদেশিক বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করে, আর এই অর্থ যোগান আয়ের সব কাজ সমান ভূমিকা রাখতে পারে না। তারপর সরকারকে সব আয়ের উৎস সমান গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সরকার অভ্যন্তরীণ ও বৈদেশিক বিভিন্ন খাত থেকে রাজস্ব সংগ্রহ করে থাকে। বাংলাদেশ রাজস্ব উৎসসমূহ কি কি আছে। এক নম্বর দেখো, আয় ও মুনাফার উপর কর। আয়কর হলো বাংলাদেশের আভ্যন্তরীণ বিভিন্ন পেশায় নিয়োজিত ব্যক্তিদের আয়ের উপর ধার্যকৃত একটা কর। আর এই কর কোম্পানির আয়ের উপর ধার্যকৃত হলো কর্পোরেশন কর। সরকারি কর্মকর্তা যারা যান, তোমরা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট তাদের দিতে হয়। এই সব আয় করের সাথে যুক্ত হয়। সরকার এর বছর থেকে একটা টাকা আয় করে নেয়। তারপর মূল্য সংযোজন করা, ভ্যাট, এটাও একটা আয়ের উৎস। মূল্য সংযোজন করা ভ্যাট হলো বাংলাদেশ সরকারের আয়ের আর একটা খাত। এটি একটি পরোক্ষ কর ব্যবস্থা। ভ্যাট সাধারণত কাঁচা মূল্যের উপর মূল্য উৎপাদিত পণ্যের বিক্রয় মূল্যের পার্থক্যের উপর ধার্য করা যায়। সরকার এ থেকেও একটা
আয় টাকা একটা অর্থ আয় করে থাকে। তারপর আবগারি শুল্ক, দেশের অভ্যন্তরে উৎপাদিত ব্যবহৃত দ্রব্য সামগ্রী যেমন চা, চিনি, তামাক, মদ, গাঁজা, ঔষধ, স্পিরিট ইত্যাদির উপর ধার্যকৃত শুল্কে কি বলবে? আবগারি শুল্ক বলে। বর্তমানে এটি বাংলাদেশ সরকারের আয়ের একটি অন্যতম উৎস পরিণত হয়েছে। দিন দিন খাতে সরকার রাজস্ব বৃদ্ধি করেছে এবং এ থেকে অনেক টাকা সরকার আয় করছে। বাণিজ্য শুল্ক, আমদানি ও রপ্তানিকৃত পণ্যের উপর যে কর ধার্য করা হয় সেটা হলো বাণিজ্য শুল্ক। এটি সরকার প্রধানতম একটা আয়ের উৎস, এর মাধ্যমে অনেক সরকার আয় করে থাকে। তারপরে সম্পূরক শুল্ক, মূল্য সংযোজন করের অতিরিক্ত হিসাবে ধার্যকৃত করই হলো সম্পূরক শুল্ক। এটি সাধারণ বিলাসজাত পণ্যের উপর করা হয়ে থাকে। তারপর বিদ্যুৎ শুল্ক আছে, বিদ্যুৎ ব্যবহারের উপর ধার্যকৃত করকে বিদ্যুৎ শুল্ক বলে। এটি নির্দিষ্ট হারে বিদ্যুৎ বিল পরিশোধের সময় জনগণ সরকারকে কর প্রদান করে থাকে। তারপর ভূমি রাজস্ব, ভূমি রাজস্ব হলো বাংলাদেশ সরকারের আয়ের আর একটা গুরুত্বপূর্ণ উৎস। সরকার 25 বিঘা পর্যন্ত জমির খাজনা মকুব করায় এখন আয়ের রাইজ পেয়েছে। তারপর যানবাহন কর, সরকার মোটর গাড়ি অন্যান্য যানবাহনের উপর রেজিস্ট্রেশন যেন অন্যান্য খাতের উপর কর ধার্য করে, এখান থেকে সরকার এটাও একটা সোর্স। স্ট্যাম্প বিক্রি করে, বাংলাদেশের দলিল ও আবেদনপত্রে ব্যবহার যেন স্ট্যাম্প ও কোড ফি ব্যবহৃত হয়, এই পণ্য বিক্রির মাধ্যমে সরকার রাজস্ব আয় করে থাকে। এগুলো রাজস্ব আয় কিন্তু বিভিন্ন উৎস। তারপর দেখো মাদক শুল্ক, সরকার দেশে মাদক ব্যবসায়ীদের জন্য লাইসেন্স প্রদান করে, আর লাইসেন্সপ্রাপ্ত মাদক ব্যবসায়ীরা সরকারকে একটি নির্দিষ্ট হারে কর প্রদান করে, এটাও একটা রাজস্ব আয়, থেকে সরকার অনেক আয় করে থাকে। তারপর অভ্যন্তরীণ ঋণ, অভ্যন্তরীণ ঋণ হলো বাংলাদেশ সরকার আয়ের অন্যতম একটা কর, বহির্ভূত কর। সরকার এই ঋণ স্বল্প ও দীর্ঘমেয়াদী বিভিন্ন ভিত্তিতে গ্রহণ করতে পারে, এ থেকেও সরকার অনেক টাকা আয় করে। তারপর বৈদেশিক ঋণ, বৈদেশিক ঋণ হলো বিদেশি সরকার বা দাতা সংস্থা কর্তৃক প্রদত্ত ঋণ। বাংলাদেশ সরকার তার আর্থিক ব্যয় নির্বাহের জন্য প্রতি বছর বিদেশ থেকে প্রচুর পরিমাণ ঋণ গ্রহণ করতে হয়, তাই সব করের মুনাফা পরিশোধের জন্য আবার সরকারকে প্রচুর অর্থ ব্যয় করতে হয়, এর থেকেও সরকার অনেকটা আয় করে বৈদেশিক ঋণ থেকে। অন্যান্য শুল্ক ও কর থেকেও আয় করে। উপযুক্ত কর বা শুল্কের ক্ষেত্রগুলো ছাড়া বিভিন্ন খাতে সরকার রাজস্ব আয় সংগ্রহ করে থাকে, সরকার অন্যান্য খাত থেকেও অনেক সময় আয় করে থাকে। তারপর এই যে জিনিসগুলো আমরা দেখলাম, বিভিন্ন খাত থেকে সরকার আয় করে, সেখান থেকে সরকার বিভিন্ন রকমের আয় করে থাকে। তারপর এগুলো থেকে আমরা কি বলতে পারি দেখি, বিভিন্ন খাত থেকে সরকার রাজস্ব সংগ্রহ করে থাকে। বর্তমান সরকারের আয়ের উৎস যেমন ব্যাপক, তেমন ব্যয়ের উৎসও কম নয়। সরকারের বিভিন্ন প্রযুক্তি নির্ভরশীল রাষ্ট্র নিরাপত্তা সহ ব্যবস্থা সহ দেশের জনগণের জন্য কল্যাণমূলক বিভিন্ন কার্যপ্রণালী সম্পাদন করতে হয়। এক্ষেত্রে বাংলাদেশের উন্নয়নটা অনেকটা চ্যালেঞ্জ স্বরূপ হয়ে দাঁড়িয়েছে। তো এই জিনিসগুলো আমরা যে দেখলাম যে সরকার কী কী খাতে আয় এবং কী কী খাতে ব্যয়, এগুলো যে আমি পরের ক্লাসটা তোমাদের হলে সরকারি আয় ব্যয় এটা আমি বলবো। তো রাজস্ব আয়ের যে উৎসসমূহ আমরা দেখলাম যে বিভিন্ন রকমের কী কী ক্ষেত্রে থেকে আয় করে, যেমন আয় যে সরকারি একটা ডিরেক্ট যারা করে আয় মুনাফার উপর কর থেকে, তারপর ভ্যাট থেকে, ভ্যাট তো যেন একটা কাঁচামাল বা দ্রব্য উৎপাদন করবে, এর মধ্যে বিক্রয় কী করবে, বাকি কত টাকা সরকারকে দিতে হবে, এই যে একটা পার্থক্য তাদের খরচ মূল্য এবং বিক্রয় মূল্য থেকে যে একটা পার্থক্য, এটাকে ভ্যাট বলা। এ থেকেও সরকার একটা ভ্যাট দিতে হয় সরকারকে তাদেরকে। তারপর আবগারি শুল্ক কথা বলছি, বাণিজ্য শুল্কের কথা বলছি, সম্পূরক শুল্ক, বিদ্যুৎ শুল্ক, ভূমি রাজস্ব, যানবাহন স্ট্যাম্প, এই সোর্সগুলো থেকে সরকার বিভিন্নভাবে তার কি আয়টা হয়। এখন সরকার আয় করছে সীমিত, কিন্তু দেখা যায় যে তার বিভিন্ন রকম খাতে ব্যয় করতে হচ্ছে। যখন দেখা যাচ্ছে আয় করছে কম কিন্তু তার খরচ হয়েছে, প্রতি বছরই ভর্তুকি বাজেট করতে হচ্ছে এটা। তো এই জন্য অনেকগুলো বলছে যে আমাদেরকে তাহলে করকে ট্রান্সপার করতে হলে যেমন ব্যবস্থাকে, কর ব্যবস্থাকে আলাদা করে তুলতে হবে। তারপর সামগ্রিকভাবে যেটা আগেই বললাম যে দুর্নীতিকে দূর করতে হবে, সবাইকে কর প্রদানে উৎসাহিত করতে হবে। তাহলে কি হবে, এই সব দেশগুলো তাহলে তা আমাদের জিডিপি আয় বৃদ্ধি পাবে। আর জিডিপি আয় বৃদ্ধি পেলে একটা দেশের যে দেশজ উৎপাদন যেটা গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট যদি মাথা পিছু আয় বৃদ্ধি পায়, তাহলে একটা দেশ কী হবে, তার সে একটা স্ট্যান্ডার্ড অবস্থায় যাবে। কিন্তু আমরা যদি এই জিনিসগুলোই আমাদেরকে কর্মসংস্থান নাই, আমাদের বেকারত্ব বেশি, আমাদের উৎপাদনশীল খাতে ব্যয় হচ্ছে না, তারপর সবাই এখন বিমুখ হয়ে পড়ছি, আর এখন হঠাৎ করে মহামারী বিভিন্ন দুর্যোগ, তো এটা তো আমাদের দেশের জন্য খুব একটা সময়। তো আমাদেরকে সবাইকে এই ব্যাপারে সচেতন থাকতে হবে এবং দেশের সার্বিক উন্নয়নে সবাইকে ভূমিকা, যেমন তোমরা ছাত্র, আমরা শিক্ষক যারা আছি, যে যে ক্ষেত্রে আছে, সবাইকেই স্বপ্রণোদিত হয়েই কাজগুলো করতে হবে। তো তোমাদেরকে আমি কথাগুলোই বলবো যে আমরা যখনই সময়োপযোগী একটা কাজ করতে পারবো এবং সবাই আমরা সে লক্ষ্যে এগিয়ে যাব, তখনই একটা দেশের উন্নয়ন সম্ভব। আর সে উন্নয়নটা আমাদের সবাইকে, এই অর্থনৈতিক উন্নয়নটা
গতিকে ত্বরান্বিত করতে গেলে আমাদের সবাইকে সামগ্রিকভাবেই সেই লক্ষ্যে কাজ করতে হবে। তো আমি আশা করব তোমরা করোনাকালীন সময়ে নিজেদেরকে সেভাবে লেখাপড়ার সঙ্গে সঙ্গে সব দিক থেকে নিজেদেরকে কাজে লাগানোর জন্য সেভাবে নিজেদেরকে প্রস্তুত রাখবে এবং সেভাবেই তোমরা সে লক্ষ্যে কাজ করে যাবে। আমি যখনই যে চ্যাপ্টারটা বলবো সেই চ্যাপ্টারের প্রাসঙ্গিক কোশ্চেনগুলো আমি বলে যাব, সেই রিলেটেড প্রশ্নগুলোই তোমরা পাবে এবং তোমরা সেই অনুযায়ী বিভিন্ন বই বা তোমরা এখন বাজেটের ক্ষেত্রে যে নতুন তথ্য বা ইনফরমেশনগুলো আছে এভরিডে পেপারস পড়ে তোমরা সেই ডাটাগুলো এর সঙ্গে ইনক্লুডিং করবে। এটা আগেও আমি বলেছি, পলিটিক্যাল ইকোনমি যেটা আছে বাংলাদেশে এটা কিন্তু আপডেট ইনফরমেশনটা তোমাদেরকে দিতে হবে। বই অনেক সময় এডিট অনেক আগে হয়ে থাকলে সেখানে সেই ডাটাগুলো থাকে, কিন্তু সেটা হচ্ছে তোমরা যদি পেপারে থাকো যে ডাটাগুলো তোমাদের দরকার হবে ইনফরমেশনগুলো তোমরা তার সাথে প্রশ্নের সাথে প্রাসঙ্গিকভাবে সে তোমাদের এক্ষেত্রে কিন্তু সেই রিসেন্ট যে ইনফরমেশনগুলো তথ্যগুলো সেগুলো তোমাদের লাগবে এবং তোমরা এই ব্যাপারে সচেতন থাকবে এবং সবাই ভালো থাকবে আশা করি তোমরা এবং সবার যোগ্য ধন্যবাদ।